ভাইয়া এইখানে পতিতালয়টা কোন দিকে? কি কইলা? এইখানে একটা পতিতালয় আছে না, ওইটা কোন দিকে ভাইয়া? পতিতালয়? একটু আমার লগে আও। আরে আও, ভয় কিসের? আও। আরে আও না, ভয় পাও না, কি হইল? আও। আরে তোমার তো পতিতালয়ে নিয়ে যাবো, আও না। গাড়িতে ওঠো, তোমার পতিতালয়ে নিয়ে যাবো। ওঠো ওঠো ওঠো, ভয় পাও না, কি আছে? তুমি তো আইসো, তুমি তো পতিতালয়ে আইসো, এই কামই করবা। ও ভয় পাও না কিছু, ভয় কি, আমি আছি না। এই গাড়ি চালাও। শুনে দেখতেছ তোমার গায়ের সাথে একটু গা ঘষাটা লাগু। তুমি না পতিতালয়ে আইসো, কিসে পড়ো তুমি? কলেজে? মাশাআল্লাহ। তো এই লাইনে কি নতুন? হ্যাঁ, মানে আগে কখনো বুঝছো, মানে এই খারাপ কাম টাম কি করছো? করো নাই? তার মানে একেবারে ফ্রেশ। কি জন্য আইসো নিশ্চয়ই বুঝতে পারছি। ওই যে ওইটা টাকার জন্যই তো আসে। ওই তো চলে এসি। এখানে খাড়াও খাড়াও, এখানে খাড়াও। আইয়া পড়ছি পতিতালয়। আও আহো, খাড়াও। এই মামা, এলো তোমার ভালো লাও। আরে আও, এই যে দাও, ওই যে দাও, ওই যে দাও পতিতালয়, দেখছো না? ওই যে দেখো কত মায়েরা, সুন্দর সুন্দর মায়েরা না? ওই যে মেকআপ টেকআপ কইরা আরো সুন্দর হয়ে গেছে। তোমার মেকআপ কইরা দিব, তোমার এরকম সুন্দর লাগবো। আরে তুমি তো এমনি সুন্দর। কি হলো, ভয় পাইতেছো? ইজু হইতে পারতেছো না? আরে তুমি তো আসছো এই কামের জন্য, তাহলে ইজু হইবা না কে? ইজু হও, আরে ইজু হও। আহো, নিয়ে যায়, আসো। আহো না, আহো। আরে আহো। এই দেখো, থাকো। মাসি, পাড়ার সর্দারনি, সুইট মাসি। হ্যাঁ, নতুন মাল আইছে, কলেজে পড়ে। তাই নাকি? ও রমজান, এই খাসা মাল করতে কে আনলা? মাসি, আমার কপালটাই ভালো। দাও না, যখনই যে মাল পাই, খাসা মাল পাই। ও বুঝতে আছি তো। মাসি, জায়গা রুমের মধ্যে জায়গা। ঠিক আছে, লইয়া যাও। চলো, ভয় পাওয়ার কি আছে? দেখি কি লাগছে এখানে, দেখি আমি একটু একটু দেখাই দেই, তাও ভয় পাই। মাসি, জায়গা। আচ্ছা, আহো, আরে আহো আহো আহো, যাও যাও যাও। আসো আসো আসো। বসো। এইটা হলো আমার ঘর, বুঝছো? এখন কষ্ট করে আইসো, খোলো, এটা খোলো, খোলো। শোনো, এখন এই ঘরের মধ্যে আমাদের কামটা আমরা সেরা পেলাম। তুমি তো পতিতলায় আইসো, আগের কথা বাদ দিয়ে দিলাম। এই যে আনিজি, এগুলো হওয়া যাইব না। তুমি তো আইসো, এবং তোমার ভাগ্যটা কত ভালো দেখো। তুমি কার কাছে আসছো? রমজান দালালের কাছে আসছো সরাসরি। যদি অন্য জায়গায় যদি তুমি পড়তা না অন্য দালালের কাছে, তুমি এত সুযোগ সুবিধা পাইতে না। হ্যাঁ, আর এই যে মালও তুমি বেশি পাইতে না। আহো, তুমি আসলে কেমন আমাকে তো আগে দেখতে হইব, জানতে হইব তুমি কতটুকু লোড নিতে পারবা, এটাও তো আমার দেখতে হইব। হ্যাঁ, আহো, আসো, আমি কুল্লা দিই তো। এটা কি হইল? সমস্যা কোথায়? তুমি ফ্রি হইবা না? তুমি তো আইসো পতিতালয়ে, ফ্রি হইবা না কেন? এটা কি ধরনের কথা? কি টাকা তো লাগবে, টাকা দিব তো। কত টাকা লাগবে তোমার, দিব। আসো তো, আসো, আমরা আগে শুরু করি, আসো। এটা কোনো কথা? কোনো কথা এটা? কি হয়েছে?
হ্যাঁ, মানে কি জন্য আইছো, কি কারণে আইছো এটা কও। আমি খুব সাধারণ পরিবারের একটা মেয়ে। আমার বয়স যখন 7 বছর, আমার বাবার রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমার মা সেই ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে মানুষ করছে। আমাকে কখনো না এইটা বুঝতে দেয় না যে আমার বাবা নাই। আমার সব আবদার, সব ইচ্ছা সবসময় পূরণ করছে। যা চাইতাম, যখন যা চাইতাম আমার সামনে নিয়ে আসতো। এমনকি একটা মেয়ের বাবা থাকলে যেমনটা শক্ত হয়ে হাল ধরে একটা মেয়ের, আমার মাও না আমাকে ছোট্টবেলা থেকে ওইভাবে বড় করছে। কখনো আমি এটা বুঝতেই পারিনি যে আমার বাবা নাই। আমার কাছে মনে হতো আমার মাই বাবা, আমার মাই সব, আমার মাই আমার পুরো দুনিয়া। কিন্তু কিন্তু ভাগ্যটা না আমার খুব একটা বেশি ভালো না। কিছুদিন আগে জানতে পারি আমার ক্যান্সার, আর আর সেটা একদম লাস্ট স্টেজে আছে। আমার আমার মাকে যদি ইমিডিয়েট আমি হসপিটালে ভর্তি করতে না পারি, আমার মা আমার মা হয়তো এই দুনিয়াতে আর থাকবে না। কিন্তু আমার কাছে তো কোনো উপায় নাই, আমার কাছে তো কোনো টাকা নাই। তাই তাই আমি এই পথে আসছি। বস বস, শোনো, এই পাড়া যারা আহে, এই কারোর বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবা মা অসুস্থ, বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাকা দিছে, হ্যাঁ, ডিভোর্সি, জিদ্দে হেনে কোনো না কোনো পরিস্থিতির কারণে তো হেনে আইবো। ওই যে টাকাও দরকার, সবই বুঝছি, শুনলাম এতক্ষণ ধৈর্য দিয়ে। তোমার ভাগ্যটা কত ভালো দেখছো, রমজান দালাল, আর এই পাড়ার মধ্যে আমি 1 নাম্বার দালাল। প্রথম প্রথম আয় তো, যারা এইসব কাজে অভ্যস্ত না, তুমি এই বিষয়ে তুমি বোঝো, কষ্ট হয়, অনেক কষ্ট হয়, 1-2 দিন কষ্ট হবে, তারপর তুমি দেখবা 2-3 দিন পরে একদম ইজি হয়ে যাবে। তুমি ফিল আনো, দেহের ভিতরে ফিল আনো, আমারও ফিলটা হোক, দুইজন একটু কাছাকাছি হই, একটু দুইজনের একটু মিলন হোক, তারপরে দেখবা আসো। এই যে আবার শুরু করছো, তাহলে এতক্ষণ আমি কি বুঝাইলাম তোমার? তুমি যদি এইগুলো করো, আমার সময় নষ্ট করতেছো না? তোমার একটা জিনিস ভাবতে হবে, তুমি যত সময় নষ্ট করবা, তোমার মার জীবনটা কি হবে তুমি বুঝতে পারছো? তোমার মারে হসপিটালে নিতে হইব না, তোমার টাকা আমি দেবো, কত টাকা লাগবে আমি দেবো, ওই রমজান দালাল তোমারে দিবে। কি এবার কি রাজি হইবা, ইজি হইবা? আরে আও তো, আও আও, বুঝছো, তোমার ওষুধটা একটু অন্যভাবে দিতে হইব। এই যে রাত্রে এই যে মাসি, এই পাড়ার যে মাসি সর্দার নিয়ে ওরে কয়া দিলে একটা জলসা ঘর বসাইব, জলসা। যখন দোল উঠবো না, তখন তোমার ভিতরে ফিলটা তৈরি হইব, আর যখন ফিলটা তৈরি হইব তখন তুমি ইজি হয়ে যাইবা। খাওয়া আমি দেখতেছি। এই মর্জিনা, মর্জিনা, এদিকে আয়। যে কোন শোন, এই যে নতুন পাখি এসে আনিজি ফিল করতেছে, কলেজে পড়ে, মালটা ফাটাফাটি না। ও দেখতে তো মাশাআল্লাহ। শোন, মাসেরা কইবি আজকে জলসাগরে কোনো পার্টি হইব না, আমার পার্টি হইব, ঠিক আছে? আরে তুই নিয়ে যা, নিয়ে গিয়া একটা ঝাঁকা নাকা ড্রেস পয়রা দে, আর আজকে রাত্রে
ফাটাফাটি একটা জলসার আয়োজন কর, যা লয়ে যা, আচ্ছা যাও। আহো আরে যাও, তোমার ভালোর জন্য কইতেছি, মায়ের জন্য তোমার চিকিৎসা করাইতে হইব না, টাকা লাগবে, যাও 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 আহো আহো যাও, ভয় নাই, যাও যাও। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আশের সইব, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে। নেশা লাগিল রে, ও নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। হাসুন রাজা আজ রাতটা না বই মোটর, হ্যাঁ আমার সামনে কে বসে আসছে, হ্যাঁ? একজন অপরূপা সুন্দরী মায়া, হ্যাঁ, যে কখনো কোনো পুরুষের স্পর্শ পায়নি, আজ পাবে আমার স্পর্শ, হ্যাঁ? আকাশে যেমন চাঁদ পূর্ণিমা, আমার সামনেও ঠিক তেমন পূর্ণিমা চাঁদ। আজ তাকে আমি একান্তই ভোগ করব আমার মতো করে, সত্যি। আসো আসো, ওঠো, উল্টো বেবি, আসো না, আসো আস্তে আস্তে, শো শো, ওয়াও ওয়াও বেবি। এটা তুই কি করছিস রমজান? কি করছিস রমজান তুই, হ্যাঁ? তুই না পুরুষ, তোর না পুরুষত্ব আছে, তাহলে একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কেন এমন করছিস? রমজান দাদা পুরুষ, কাপুরুষ না, আমি কাপুরুষ না, আমি পুরুষ, হ্যাঁ, আমি পুরুষ, I am পুরুষ, রমজান দাদার পুরুষ, পুরুষ, হ্যাঁ, ও ও আমরা কি রে মাইয়া, কেমন কাটলো? কষ্ট হইছে? নতুন তো ইল্লিকা। আচ্ছা, আমি তোর একটা সিস্টেম শিখাই দেব, বুঝছস? তুই তো দেখতে শুনতে মেলা সুন্দর, তুই তো এই জায়গায় পড়ে থাকনের মাইয়া না,
তুই তো দুবাই শেখদের কাছে যাওয়ানের মাইয়া, তার পা থেকে মাথা পর্যন্ত গয়না পরে রানীর মতো রাখবো। তুই সব কিছুই ভুলে যাবি গা। আচ্ছা শোন, আমি যে তোরা কইলাম এ কথা কিন্তু কেউ কবি না, বুঝছস? আর পরের বার কোন কাস্টমারের লাগে কি করস জানাইস, হ্যাঁ? আসি আমি, হ্যাঁ? পালা থাকো। তুমি কেমন আছো? এত সুন্দর মাইয়া আমি তো কখনো দেখি না এই পাড়ায়। কি সুন্দর টসটসা, আহা দেখে জানটা ভুইরে গেল। তোমার জন্য একটা মালতার ফাঁকি দেখছি, মেলা টাকা তার, তোমার কোনো কষ্ট হইব না। তোমার এই সোনা গয়না দিয়ে ভয় আর রাখবো। এই তুই এখানে কি করতেছিস? যা যা কইলাম। এই ও তোর কি কইছে? মুখ দিয়ে তো কথা বাইরে হয় না, কদিন পরে তো খই ফুটবো। এই শোন, এখানে আমার কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। আমার কথা ছাড়া তুই কোনো কাম করতে পারবি না, বুঝছস? এই মাসি, আমি এতক্ষণ খাড়া এখানে সব শুনছি। ওই মাসি, ওই কি কইলা? তুমি ওরে এখানে কাম করতে দিবা না, হ্যাঁ? খবর করে দিবা, তোমার কথা মতো চলতে হবে। এই যে রমজান দলাল উপর থেকে সব খাড়ায় খাড়ায় শুনছে। তুমি জানো ওরে আমি পছন্দ করি, ওরে আমি নিয়ে আসছি। ওরে কি করুম, এখানে কাম দিব না কি করুম সেটা আমার ব্যাপার। এই রমজান দালাল যদি এখানে না থাকে, এই পাড়া চালাইতে পারবা? এই যে নেতার উৎপাত পারবা? চান্দা দিয়া পারবা? প্রশাসন ঠেকাইতে পারবা? এই আমি আছি বলে সব ঠান্ডা করে রাখছি, এটা ভুলে যেও না। আমি যেদিন এখানে থাকবো না সেদিন এখানে ধুধু মরুভূমি হয়ে যাইব। তুমি আইছো রমজান দালালের সাথে বেইমানি করতে, না? আমার খারাপ রূপটা তুমি দেও নাই। আজ তুমি কোথায় আঘাত করছো জানো না? তুমি একটা বেইমান। এরপর যদি আমি কোনোদিন দেখি মাসি, তোমার আমি একদম ছেড়ে দেবো না, কয়ে দিলাম। আয় চলো, আসো আসো। রমজান দালাল্লা তোর বেশি বার বাড়ছে, তাই না? তোর একদিন আমি দেখতে ছাড়মু। মা কল দিছে। হ্যালো মা, কেমন আছো তুমি? মানে তুই 2-3টা দিন ধরে বাড়ি আসিস না, আমার শরীরটা ভালো না। আমি মনে হয় বেশি দিন বাঁচবো না রে মা। খবরদার মা, এই কথা তুমি ওর মুখে আনবে না। তোমার কিচ্ছু হবে না। তোর কি হবে, হ্যাঁ? তুমি সুস্থ হয়ে যাবা। আর তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকবো বলো? তোমার কিচ্ছু হবে না, আমি আমি তোমাকে চিকিৎসা করাবো। আর মা, আমি আছি ওই যে একটা কাজে, বুঝছো? তুমি চিন্তা করো না, আমি ওই যে পরশু না হয় তার পরের দিন আমি আমি তোমার কাছে আসবো। আর মা, আমি তোমার চিকিৎসার জন্য টাকাও নিয়ে আসবো। তোমার কিচ্ছু হবে না, তোমাকে আমি সুস্থ করাই ছাড়বো। তুই একটু তাড়াতাড়ি আয় মা। হ্যাঁ মা, তুমি আর কয়টা দিন একটু ধৈর্য ধরো। একটু কয়টা দিন পরে তোমার মেয়ে তোমার সামনে চলে আসবে মা। তাহলে আমি রাখছি, বুঝছো? আমার হাতে কাজ তো, আমি পরে কথা বলবো, হ্যাঁ? ঠিক আছে রে মা। তুমি যে মায়ের সাথে কথা কইতেছিলা, আমি আড়াল থেকে সব শুনছি। আরে কেমন মাইয়া তুমি, হ্যাঁ? তুমি না মায়ের জন্য পতিতালয়ে আইলা, আইয়া একটার পর একটা বাহানা তুমি করতেছো। তোমার মায়ের যদি কিছু হয়ে যায়, তুমি মায়া হিসাবে নিজের কি জবাব দিবা? তোমার জন্মই তো বৃথা। আর যে মা তোমারে পাইল্লা পুষে বড় করছে, সেই মায়ের জন্য সামান্য একটুকু কাম তুমি করতে পারবা না? আর এখন যুগটা কি? এখনকার দিনে, এখনকার যুগে এইসব কোনো বিষয়, হ্যাঁ?
এগুলো তো এখনকার মেয়েরা অহরহ করে। রাজি হয়ে যাও, নইলে যে কোনো সময় তোমার মায়ের কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে, তখন সারা জীবন তুমি তোমার বিবেকের কাছে দায়ী থাকবা। ভাইয়া, এই পতিতালয়ে আসার কিন্তু একটাই কারণ ছিল, আমার মা। আমি যখন এই পতিতালয়ে আসলাম, আমি না তখন দিশেহারা হয়ে পড়ছি যে আমি আসলে ঠিক কি করব। যখন যখন মার কথা মনে পড়ে, তখন তখন দুনিয়ার আর কোনো কিচ্ছু মাথায় থাকে না। আমি তো আর বাকি 5টা মেয়ের মতোই, তাই না? আমার তো শখ আহ্লাদ এসব কিছু আছে। আমি যদি একবার যদি আমি নিজেকে কারো কাছে দিয়ে দেই, আপনি ভাবতে পারেন জীবনে যে পুরুষটা আমার জীবনে আসবে আমার স্বামী হয়ে, তাকে কতটা ঠকানো হবে। তাই না, আমি বুঝতেছি না ভাইয়া যে আমি আসলে ঠিক কি করব। যখন মার কথা চিন্তা করি তখন মনে হয় না, দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দিব, তবু আমার মাকে বাঁচাতে হবে। কিন্তু যখন আমি নিজের কথা ভাবি, তখন আমি এই পথে আগাইতে গিয়েও 2 পা পিছিয়ে যাই ভাইয়া। আচ্ছা, আমি একটা সিদ্ধান্ত নিছি। তোমার এমন ভালো লাগছে, আর তুমি তো আমার আন্ডারে আছো। আমি তোমার আপাতত তোমার মায়ের চিকিৎসার জন্য এই যে এখানে 1 লাখ টাকা নিয়ে এসেছি, এটা তোমার মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আর টাকা যেহেতু দিতেছি, তখন তো আর কোনো দ্বিধা সংকোচ মানে একটা প্রতিদানের তো ব্যাপার থাকে না। রাজি হয়ে যাও। কি এখন কও? নাও, ধরো তো, ধরো ধরো। এখানে 1 লাখ টাকাই আছে। হ্যাঁ, এখন রাজি হয়ে যাও। ঠিক বলছে, আমি রাজি। আমি আপনার সব কথায় রাজি। রাজি হইলা, কিন্তু 2 দিন দেরি করে। হ্যাঁ, টাকার কাছে সবাই মাথা নত করে, আর তুমি তো সামান্য। আচ্ছা চলো। চলুন, রুমে চলুন, আসুন। বসো বসো বসো। তাহলে অবশেষে রাজি হয়ে গেল না? হ্যাঁ, নিন, আপনার সামনে এখন আছি, যত পারেন ভোগ করেন, যা ইচ্ছা করেন। আমি আর কিচ্ছু বলবো না, কোনো বারণ করবো না। নিন, আমি তো সামনে আছি, তাই না? আমি পারবো না, আমার পক্ষে না, সম্ভব না। আর মার চিকিৎসা মা না হয় না জানবে, কিন্তু আমি তো জানবো। আমার মাটার আমি যখন নিজের চোখে দেখবো, তখন তো আমি বুঝতে পারবো যে আজকে আমার মা কি চিকিৎসা পাইতেছে তার মেয়ের শরীরের বিনিময়ে। আমি তো এটা সহ্য করতে পারবো না। আর আমার মা যদি কোনোদিন জানতে পারে আমার মা তো ওইখানেই মারা যাবে বলে। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। ধরেন আমি যদি আপনার ছোট বোন হইতাম, তাহলে আপনি কি করতেন? আপনি কি আপনার বোনটাকে সাহায্য করতেন না, নাকি আপনার বোনটাকে বাজারে সবার কাছে বিলাই দিতেন? আমার প্রতি কি একটু দয়া করা যায় না? একটু দয়া করেন না আমার। এই মেয়ে থাম। অনেকক্ষণ এই বকবক সহ্য করছে। হ্যাঁ, অভিনয় করো না, নাটক করো। এই রমজান দালাল, এর ভিতরে দয়া মায়া মমতা কিচ্ছু নাই। শোনো, এই যে রমজান দালাল সবই বোঝে। আমি শুধু 2 দিন একটু নীরবভাবে আমি তোমার এই অ্যাক্টিংগুলো দেখতেছি। তোমার আমি সাফ একটা কথা কয়ে দিই, তোমার হাতে মাত্র সময় 10 মিনিট। কয় মিনিট? 10 মিনিট। এই 10 মিনিট আমি তোমাকে সময় দিব। এর মধ্যে যদি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করো, তোমার কি অবস্থা হবে এটা তুমি কল্পনা করতে পারবে না। তুমি তো একটা খাঁচার মধ্যে বন্দি হয়ে রয়েছো, ওদিকে তোমার মা ছটফট করতেছে। এই 10 মিনিট পরে আইসা তুমি তোমার ফাইনাল সিদ্ধান্ত জানাইবা, ঠিক আছে? আমি আইতাছি 10 মিনিট। ওকে?
হ্যালো, আপনি কি মিম বলছেন? হ্যাঁ আমি মিম বলতেছি। শুনেন, আপনার একটা গুড নিউজ আছে। আপনি একটা সিভি জমা দিয়েছিলেন আমাদের অফিসে চাকরির জন্য। আপনার চাকরিটা কনফার্ম হয়েছে। আপনি 1,00,000 টাকা অ্যাডভান্স পাবেন এবং প্রতি মাসে 80,000 টাকা স্যালারি পাবেন। কি বললেন আপনি? মানে আপনি যা বলতেছেন সত্যি বলতেছেন তো? আমার এই চাকরিটা হয়ে গেছে। 1,00,000 টাকা অ্যাডভান্স আর প্রতি মাসে 80,000 টাকা স্যালারি। শুনুন, আপনাকে আগামীকালই জয়েন করতে হবে, হ্যাঁ? আর আমাদের অফিসের ঠিকানাটা আপনাকে মোবাইলে মেসেজ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আগামীকালকেই অফিসে এসে যোগাযোগ করব। হ্যাঁ, রাখি। কে? সিদ্ধান্ত নিছো কিছু? হ্যাঁ, চুপ। তার মানে তো তুমি রাজি। যাক, তাহলে তুমি বুদ্ধিমতীর মতো একটা কাজ করলে। ঠিক আছে তাহলে। আমার আর এসব করতে হবে না। যে সমস্যার জন্য আসছিলাম ওই সমস্যার সমাধান। আপনি জানেন আমার না একটা ফোন আসছিল। ফোন পেয়ে এমন কি হয়েছে যে তোমার সবকিছু বদলাই গেল? শুনেন, আমি আমি যে কাজের জন্য এখানে আসছিলাম আর আমার মার চিকিৎসার জন্য টাকার জন্য, সে টাকার ব্যবস্থা হয়ে গেছে। ওই যে একটু একটু ফোন আসছিল, আমার না একটা চাকরি হয়ে গেছে জানেন। আর শুধু চাকরি না, আমাকে বলছে আমাকে নাকি 1,00,000 টাকা অ্যাডভান্স দিবে আর প্রত্যেক মাসে নাকি স্যালারি 80,000 টাকা। আমার মার চিকিৎসা করাইতে আর কোনো সমস্যা নাই। আমি আমি যে সমস্যার জন্য এখানে আসছিলাম টাকার জন্য তো, তাই না? সে টাকার সমস্যাতে সমাধান। তবে আপনারা না ধন্যবাদ, আমার এত সহযোগিতা করলেন। আর তার থেকেও বড় কথা, আপনি আমার কত সময় দিচ্ছেন। আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে তো এত সময় দিতই না। যাই থাম। বুঝছি, তুই অনেক লোভী মায়া, অনেক লোভী। এই তো লোভের জন্য না তুই তোর মাকেও হারাবি আর তুইও পথে বসবি। তোরা নিয়ে আর আমি নাচানাচি করুম না, অনেক হইছে। তুই যা, কালকে গেলে বুঝবি তোর চাকরি হয় কি হয় না। তুই কোন প্রতারকের পাল্লায় পড়বি, তুই তখন বুঝতে পারবি যে কোন জায়গাটা তুই হারাইছিস। যা 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 যা, আমার চোখের সামনে থেকে যা। আপনার টাকা যেগুলো কিছুক্ষণ আগে আমাকে দিছিলেন এগুলো আমার আর লাগবে না, আপনি রেখে দিন। আমি আসি। আর আমার মার জন্য দোয়া করবেন। আপনি এখানে? হ্যাঁ, আমি রমজান দালাল। আর হ্যাঁ, গতকাল যে ফোনটি তোমার কাছে এসেছিল, ফোনটি আমি করেছিলাম। ওই ফোনটা আপনি করেছিলেন? মানে আমি না এখনো কিছুই বুঝতেছি না। তোমাকে একটা গল্প শোনাই। আমার বাবার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না। আমার বাবা নেশা আসক্ত ছিল, পাশাপাশি জুয়া খেলতো। এই নেশা এবং জুয়া খেলতে খেলতে একটা সময় আমরা সব হারিয়ে নিঃস্ব হয়ে যাই। একদিন জুয়াতে আমার মাকে বন্ধক রাখি। আমার বাবা হেরে যাওয়ার পর ওই মানুষটাকে নিয়ে বাবা আমাদের বাড়িতে আসে।
আমার চোখের সামনে আমার মাকে বাবা জোর করে রবির মধ্যে ঢুকিয়ে দেয়। আমার মায়ের আত্মচিৎকার আমার কানে এখনো বাজে। ওই ঘটনার কিছুদিন পর আমার বাবা মারা যায়। পরে আমি জানতে পারি আমার মা নাকি পতিতাবৃত্তি করত। আমি যখন কলেজে পড়ি তখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। আমি তো স্টুডেন্ট, কিভাবে এত টাকা জোগাড় করব? পারিনি। আমার নিজের চোখের সামনে ঢুকে ঢুকে আমার মাকে আমি মরতে দেখেছি। স্বপ্ন ছিল অনেক বড় একজন ব্যবসায়ী হব। হ্যাঁ, আজ আমি অনেক বড় ব্যবসায়ী। আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, কিন্তু অভাব শুধু আমার মায়ের। আমার এই সুখটা না আমার মা দেখে যেতে পারলো না। আমার মায়ের আবেগ, অনুভূতি, কষ্ট, দুঃখ থেকে আমি নিজে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যদি জীবনে কখনো প্রতিষ্ঠিত হতে পারি, আমার মায়ের মতো আর আমি কাউকে পতিত হতে দিব না। আমি পতিতলায় যাই ঠিকই, ওই রুমটা আমি ইউজ করি ঠিকই, কিন্তু ওটা আমার আসল ঠিকানা না। যারা বিপদগ্রস্ত মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে পতিতলায় আসে, আমি তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করি। আমি শুধুমাত্র একটু পরীক্ষা করে দেখি যে আসলে ভালো পথে ফিরে আসতে চাই কিনা। তোমার মধ্যে আমি সেই সততা পেয়েছি, আর এই জন্য না তোমার আমাকে বেশি ভালো লেগেছে। আর ওই যে বললে না তোমার মা ক্যান্সারে আক্রান্ত, এটা শোনার পর থেকে আমার বুকের ভিতরটা কষ্টে হাহাকার করছে। আমার মায়ের কথা না বারবার মনে পড়ছে। আমি হয়তো আমার মাকে বাঁচাতে পারিনি, কিন্তু আরেকটা মাকে বাঁচানোর সুযোগ তো এসেছে। আমি শুধুমাত্র সেই জায়গাটা থেকে আমি তোমার সাথে অভিনয়টা করেছি। আমি শুধু জানতে চেয়েছি তুমি আসলে কতটা পরিস্থিতির শিকার। আমি বাস্তবতা জেনেছি, সত্যটা জেনেছি। আমি আছি তোমার পাশে। আমার কাছে এখন কি মনে হচ্ছে জানো? আমার সামনে কোনো এক মহান মানুষ দাঁড়িয়ে আছে, অথচ সত্যি বলতে আমি না আপনাকে খুব অপছন্দ করতাম। খুব খারাপ লাগতো আপনাকে। মনে হইতো এত খারাপ একটা মানুষ, এত জঘন্য একটা মানুষ এই দুনিয়াতে আছে, যে কিনা কত মেয়ের সতীত্ব নিচ্ছে, কত মেয়েকে এই খারাপ পথে নিয়ে আসছে। আবার না মাঝে মাঝে না আপনাকে দেখে না একটু কৌতূহল জাগতো। ওই যে যখনই আমি না করতাম, আপনি কোনো না কোনো বাহানায় আমাকে স্পেস দিয়ে আপনি চলে যেতেন। এখন বুঝতে পারছি আসলে আমার সামনে এতদিন যে মানুষটা ছিল, সে শুধু মানুষ না, একজন মহান মানুষ, যে কিনা এরকমই খারাপের আড়ালে হাজারো মেয়ের জীবন রক্ষা করে, যেমনটা আমার। আমি যদি আপনার হাতে না পড়ে সত্যি কোনো এক রমজান দালালের হাতে পড়তাম, তাহলে তো আজকে আমি এখানে থাকতাম না, আর আমার জীবনটা একদম ছারখার হয়ে যেত। কিন্তু এই শুধু আপনার জন্য আমার সম্মানটাও আছে, আর আমার মায়ের চিকিৎসাও হবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না, তবু একটা ধন্যবাদ দিতে চাই।
থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস ফর দিস জব স্যার। আসলে তোমার সাথে অভিনয় করতে যেয়ে আমার ভিতরে না সত্যি একটা ভালো লাগা তৈরি হয়েছে। মানে তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে আমার সারা জীবনের সঙ্গী করতে চাই। তুমি কি রাজি?